A very good evening to everyone. আজকের ভিডিওতে আমরা জুলাই 2024 সালের সিটেট পেপার 2 এর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 2 অংশটি আলোচনা করব। এই প্রশ্নপত্রে আছে দুটি গদ্য, ঠিক তেমনই রয়েছে 15টি গুরুত্বপূর্ণ পেডাগগি ভিত্তিক প্রশ্ন, যা প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই অত্যন্ত দরকারি। চলুন তাহলে শুরু করি আজকের প্রশ্নপত্র সমাধান। প্রথমেই আমরা দেখে নেব এই গদ্যটি। নিখিল রঞ্জন পোকার শত্রু ছিল, পোকা দেখলেই মারিয়া ফেলিত। ছেলেবেলা হইতেই তাহার এই অভ্যাস, মানুষের যেমন মুদ্রা দোষ থাকে অনেকটা তেমনি। কোথাও পোকা দেখিলে তাহাকে না মারা পর্যন্ত সে স্থির থাকিতে পারিত না। ছেলেবেলায় সে বাড়ির আশেপাশে ঘুরিত পোকা ধরিবার জন্য। প্রজাপতি বা উড়ন্ত পোকাদের প্রায় ধরিতে পারিত না, ধরিত সেই সব পোকাদের যাহারা পাতার উপর চুপ করিয়া বসিয়া থাকে কিংবা ধীরে ধীরে সঞ্চরণ করে। শসা বা ঝিঙের লতায় এরকম গোল গোল লাল পোকা থাকে। নিখিল সেগুলিরই বিশেষ শত্রু ছিল। কিছুদিন পরে কিন্তু আর এক ধরনের পোকার বিরুদ্ধে সে অভিযান শুরু করলো। পোকাগুলি ছাই ছাই রঙের, সর্বাঙ্গ শক্ত খোলায় আবৃত, চোখ দুটি নিষ্ঠুর। একটি ছেলে নিখিলকে পোকাটির বিষয়ে জ্ঞান দান করিল। তারপরে কি আছে আমরা দেখব। ভয়ানক পাজি পোকা এগুলো, এদের কান কাটারি পোকা বলে। এরা সুযোগ পেলেই কানে ঢোকে, সাংঘাতিক পোকা। নিখিল তৎক্ষণাৎ পোকাটিকে পিষিয়া মারিয়া ফেলিল এবং তাহার পর হইতেই ওই পোকা দেখিলে পিষিয়া মারিয়া ফেলিত। কত পোকা যে মারিয়াছিল তাহার আর ইয়ত্তা নাই। বস্তুত বাল্যে এবং কৈশোরের পোকা নিধনই তাহার একমাত্র ব্যসন ছিল। নিখিল রঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন তাহার এই ব্যসনে খানিকটা ছেদ পড়িয়াছিল, কারণ পাড়াগাঁয়ে পোকার যত প্রাদুর্ভাব কলিকাতা শহরে ততটা নেই। কলিকাতার মানুষরাই পোকার মতো চারিদিক কিলবিল করিতেছে, তবু মাঝে মাঝে দেখা যাইত। রাত্রি নিখিল রঞ্জন রাস্তার ল্যাম্পপোস্টগুলির দিকে ঊর্ধ্বমুখে চাহিয়া আছে। রাস্তার আলোগুলিকে কেন্দ্র করিয়া অনেক পোকার ভিড়, কিন্তু সেগুলি তো নাগালের বাহিরে। নিখিল রঞ্জন কিছুক্ষণ চাহিয়া থাকিয়া আবার মেশে ফিরিয়া যাইত। একদিন সহসা অনুভব করিল তাহার কামিজের ভিতর একটা পোকা ঢুকিয়াছে, পিঠের দিকে সরসর করিয়া চলিয়া বেড়াইতেছে। তাড়াতাড়ি কামিজটা খুলিয়া ফেলিল, দেখিল পোকাই, সেই ছাই ছাই রঙের কান কটারি পোকা। সঙ্গে সঙ্গে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। আজও মাসখানেক পরে যাহা ঘটিল তাহা এক অদ্ভুত। নিখিল রঞ্জন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, গামছাটি নিজের হাতে কাচিয়া শুকাইতে দেয়, পরিষ্কারভাবে নিজের বিছানা নিজেই করে, মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙায় সেটি রোজ। একদিন রাত্রে শুইয়া আছে, চোখে ঘুমটি সবে লাগিয়াছে, এমন সময় তাহার মনে হইল ঘাড়ের নিচে কি যেন সুরসুর করিতেছে। তাড়াতাড়ি উঠিয়া টর্চ জ্বালিল, কিছু দেখিতে পাইল না প্রথমে। তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল একটা পোকা তরতর করিয়া পলাইতেছে। ছাই ছাই রঙের সেই পোকা, পোকাটার কেমন যেন একটা স্পাই ভাব, এদিক ওদিক ক্রমাগত লুকাইয়া বেড়াইতে লাগিল। সহজে তাহাকে ধরা গেল না, কিন্তু নিখিল ছাড়িবার পাত্র নয়। পোকাটাকে অবশেষে সে ধরিয়া ফেলিল, তর্জনী ও অঙ্গুষ্ঠের মধ্যে পিষিয়া মারিয়া ফেলিল সেটাকে। মরিবার সময় পোকাটা অদ্ভুত শব্দ করিল, একটা কিঁচ। শব্দটা ছুঁচের মতো নিখিলের কানে গিয়া বিঁধিল। ইহার পরই সে চোখ তুলিয়া দেখিল মশারির চালে আরেকটি পোকা রইয়াছে। নিখিলের মনে হইল কেমন যেন ঘাপটি মারিয়া বসিয়া আছে। ধরিবার জন্য হাত বাড়াইতেই উড়িয়া গিয়া তাহার কপালে আঘাত করিয়া অন্যত্র বসিল। নিখিলের মনে হইল পোকাটা যেন আক্রমণ করিল তাহাকে। রুখিয়া উঠিল সে, কিন্তু হাত বাড়াইয়া যেই পোকাটাকে ধরিতে যায় অমনি সে সরিয়া পড়ে। কিন্তু মানুষের সংজ্ঞা পোকা পারিবে কেন? খানিকক্ষণ পরে নিখিল তাহাকে ধরিয়া ফেলিল
এবং 2 আঙুল দিয়া পিষিয়া মারিল। এই পোকাটাও শব্দ করিল কিঁচ। নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসিয়া রহিয়াছে। নিখিলের মাথায় রক্ত চড়িয়া গিয়াছিল। সে বিছানা হইতে বাহির হইয়া ঝাঁটা হাতে টেবিলের উপর উঠিয়া দাঁড়াইল। পোকাগুলি মেঝেতে পড়িবা মাত্রই লাফাইয়া নামিয়া যতগুলিকে পারিল পা দিয়া পিষিয়া মারিল। প্রত্যেক পোকাটাই মরিবার আগে অন্তিম আর্তরব করিল কিঁচ। সব পোকাগুলোকে নিখিল মারিতে পারে নাই, একটা পোকা জানলা দিয়ে উড়িয়া গেল। এরপর প্রশ্ন হচ্ছে, প্রদত্ত বিবৃতি দুটি ক এবং খ, এটা আমাদেরকে পড়তে হবে এবং সঠিক উত্তর যেটা সেটা নির্বাচন করতে হবে। প্রথম বিবৃতিতে বলছে, নিখিল রঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন তাহার এই ব্যাসনে খানিকটা ছেদ পড়িয়াছিল। আর দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে আরও মাসখানেক পরে যাহা ঘটিল তাহা একটু অদ্ভুত। তাহলে দেখুন এখানে প্রথমটাতে কি লেখা আছে, এই যে যখন তখন যাহা তাহা, তাহলে এগুলি কি, এগুলি হচ্ছে জটিল বাক্য। তাহলে এটাও জটিল বাক্য এবং এটাও জটিল বাক্য, অপশান নাম্বার 3। এর পরের প্রশ্ন আমরা দেখব, যেখানে বলছে মশারিটা ঝাড়িয়া স্বহস্তে টাঙায় সেটি রোজ। বাক্যটিতে স্বহস্তে শব্দটি কোন কারকের উদাহরণ? আমরা স্বহস্তে মানে কি বুঝছি, হাতের দ্বারা, নিজের হাতের দ্বারা। তাহলে দ্বারা দিয়া এগুলি কি কারক, এগুলি হচ্ছে করণ কারক। 122-এর অপশন নম্বর 2। তর্জনী ও অষ্টুঙ্গ হলো, এটা কি তর্জনী আমরা কিসে আঙুলকে বলি, অষ্টুঙ্গও আমরা আঙুলকেই বলি। তাহলে এই দুটি সাঁড়াশি কাটারি বা হাত নয়, এই দুটি হচ্ছে আঙুল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গদ্যাংশটিতে প্রধানত কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? নিখিলের অদ্ভুত বদ অভ্যাসের বর্ণনা, নানা রকম পোকার চেহারার বর্ণনা, কান কটারি পোকার স্বভাবের বর্ণনা, নিখিলের পোকা মারার কৌশলের বর্ণনা। তাহলে এখানে কিসের দেওয়া হয়েছে, এখানে নিখিলের কি বদ অভ্যাসের একটা বর্ণনা দেওয়া হয়েছে। নিচের কোন ক্রিয়াটি মুদ্রা দোষ? খেলাধুলা করা, হাত দিয়ে খাওয়া, গল্পের বই পড়া, আর দাঁত দিয়ে নখ কাটা। তাহলে এটা আমরা সবাই জানি যে মুদ্রা দোষ কাকে বলা হচ্ছে, খেলাধুলা করা ভালো জিনিস, হাত দিয়ে খাই আমরা, গল্পেরও বই পড়ি, কিন্তু যে দাঁত দিয়ে নখ কাটা, অপশন নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে একটা মুদ্রা দোষ। পরবর্তী প্রশ্ন 126, নিচের প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং সেটা সঠিক ক্রম নির্বাচন করুন। নিখিল তাড়াতাড়ি উঠে টর্চ জ্বালিল। নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসিয়া আছে। ইহার পরেই সে চোখ তুলিয়া দেখিল মশারির চালে আর একটা পোকা রইয়াছে। তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল একটা পোকা তরতর করিয়া পলাইতেছে। তাহলে আমরা জানি প্রথমে সে টর্চ নিয়েছিল, কিন্তু তারপরেই সে কি করেছিল, বালিশ উল্টে দেখেছিল যে তার নিচে একটা পোকা ঘুরছিল। তারপর সে কি দেখেছিল, মশারির চালেও আছে এবং তারপরে দেখেছিল যে ঘরের ছাতেও আছে। তাহলে প্রথমে সে টর্চ জ্বালিল মানে ক, তারপরে সে বালিশের নিচে দেখেছিল, তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে ক, তারপরে হবে ঘ, তারপরে কি দেখেছিল, মশারির চালে মানে হচ্ছে গ। এটা কোথায় আছে দেখুন, ক ঘ, তারপরে অপশন নাম্বার 3। এর পরের প্রশ্ন হচ্ছে, নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল? এটা আমরা সবাই জানি, সে পোকাকে পেলে কি করতো, মেরে ফেলতো। তাহলে পোকা নিধন, এটা আমরা আগেরটাতেও পড়েছিলাম সংহার, সেখানেও কিন্তু নিধন কথাটি ছিল। 128 নম্বর, কোন পোকাটি প্রায় নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না? তাহলে কোন পোকা সেটা, সেটা হচ্ছে প্রজাপতি, যেটা আসতো না নিখিলের আয়ত্তের মধ্যে। তাহলে আমরা পরে আরেকটা কোশ্চেন পড়ব। এটা ঝাড়খণ্ড সম্পর্কে লেখা হচ্ছে, দেখুন ঝাড়খণ্ডের পালামৌ জঙ্গলে বেতলার কথা সকলেই জানে, কারণ সেখানেই পালামৌ ন্যাশনাল পার্কের হেডকোয়ার্টার। চাঁদোয়াটুরি থেকে যে পথটি লাতেহার হয়ে ডাল্টনগঞ্জ শহরের দিকে চলে গেছে, সেই পথই ডাল্টনগঞ্জের 7 মাইল আগে একটি পথ বাঁদিকে ঢুকে গেছে জঙ্গলে।
তারপর ঔরঙ্গী নদীর উপরের সাঁকো পেরিয়ে চলে গেছে বেতলার দিকে। ঔরঙ্গী সাঁকো থেকে ডান দিকে চাইলে চোখে পড়ে কেচকি বাংলোটি। সেই কেচকিতে ঔরঙ্গী আর কোয়েলের সঙ্গমস্থল। এই কেচকি বাংলো বিখ্যাত হয়ে গেছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবির পটভূমি হিসেবে। এখানে সৌমিত্র, শুভেন্দু, সমিত ভঞ্জ, রবি ঘোষদের দেখা গিয়েছিল বাংলার ধারের কুয়োতে চান করতে। বেতলা ছাড়িয়ে আরও এগিয়ে গেলে চেকনাকা। সে নাকা পেরিয়ে আরও এগিয়ে গেলে পথের ডান দিকে কিছুটা গিয়ে পড়ে বন বিভাগের বাংলো কের। এই কের ছাড়িয়ে আরও কিছুটা গেলে পড়ে চিপাদোহার। চিপাদোহারের খুব বড় রেলের ইয়ার্ড আছে। একসময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন এবং সেখান থেকে বাঁশ ও কাঠ চলে যেত কলকাতার দিকে। অ্যান্ড ইউল অ্যান্ড কোং এর অর্থাৎ কোম্পানির পেপার মিল ছিল কলকাতার কাছেই। সেই সাবসিডিয়ারি কোম্পানির নাম ছিল আইপিপি, ইন্ডিয়ান পেপার পাল্প। আমাদের মক্কেল এমএল বিশ্বাস অ্যান্ড কো অর্থাৎ কোম্পানি পালামৌয়ের বাঁশের জঙ্গলের মনোপলি লিজ নিয়েছিলেন। মনোপলি মানে একাই পুরোটা নিয়েছে এবং তাদের সংগৃহীত বাঁশ সবাই আইপিপি কোম্পানি নিয়ে নিতেন। এই এমএলবি মানে মুকুন্দলাল বিশ্বাসের বড় ছেলে আর কেবি ইয়ার ডাকনাম ছিল মোহন। সেই সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বীর শুটিংয়ের পুরো বন্দোবস্ত করেছিল। মোহনকে লোকে বলতো প্রিন্স অফ পালামৌ। সেই আমাকে বড় ভাই মানে বড় দাদা বলে সম্বোধন করত এবং পালামৌ সম্বন্ধে আমার যা কিছু লেখালেখি সবই ওর দাক্ষিণ্যে সম্ভব হয়েছিল। পালামৌয়ের পটভূমিকায় কোয়েলের কাছে কোজাগর এবং আরও অনেক লেখা সম্ভব হতো না মোহনের অদৃশ্য সাহায্য ছাড়া। পালামৌ থাকাকালীন বিভিন্ন বাংলো, গাড়ি এবং অন্যান্য সব কিছু দিয়ে সাহায্যের জন্য মোহনের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সে অবশ্য চলে গেছে আজ বেশ কয়েক বছর হলো। এরপর আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব। 129 যেখানে বলা হচ্ছে কোনটি ঠিক নয়। আইপিপি মানে ইন্ডিয়ান পেপার পাল্প, এটা ঠিক। এমএলবি মানে মুকুন্দ যে বিশ্বাস তার বড় ছেলে, আর কেবি হচ্ছে মোহন, আর প্রিন্স অফ পালামৌ কাকে বলা হতো? মোহনকে বলা হতো, সত্যজিৎ রায়কে নয়। তাহলে এটাই হচ্ছে ভুল, অপশন নাম্বার 4। তারপরে 130 এখানে বলা হচ্ছে একসময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন। তাহলে লাদাই শব্দটি পরিবর্তে প্রয়োগ করলে অর্থ বিকৃত থাকবে, মানে এটার মতোই কোনটা? লাদাই করা মানে হচ্ছে বোঝাই করা, অপশন নাম্বার 1। 131 লেখকের পালামৌয়ের পটভূমিকায় লেখা গল্পগুলি সৃষ্টির জন্য কার কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেছেন? এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মোহন নামের কোনো একজন ব্যক্তি, তার, যাকে প্রিন্স অফ পালামৌও বলা হতো। এখানে পালামৌয়ের পটভূমিকায় লেখক লেখা কটি বইয়ের নামের উল্লেখ রয়েছে? এখানে কটি বইয়ের নাম উল্লেখ করা হয়েছে? 2টি বইয়ের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। ভালো করে দেখবেন, 2টি বইয়ের কথা লেখক বলেছেন। চাঁদোয়াটরি থেকে চিপাদোহরের যাত্রাপথে যে জায়গাগুলি দেখা যায় সেগুলি ক্রমানুযায়ী লেখো। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ডাল্টনগঞ্জ ছিল, তারপরে ছিল ঔরঙ্গী সাঁকো, কেন কের সবচেয়ে লাস্টে ছিল, এই যে কের। প্রথমে ছিল ডাল্টনগঞ্জ, এই দুটোতেই ডাল্টনগঞ্জ আছে। তারপরে ছিল ঔরঙ্গী সাঁকো, মানে এইটা হবে অপশন 2 নাম্বারটা। কেন? তারপরে ছিল কেচকি, তারপর বেতলা এবং বেতলার পর ছিল কের বাংলো। তাহলে অপশন নাম্বার 2। অরণ্যের দিনরাত্রি ছবিতে শুটিংয়ের সময় অভিনেতারা স্নান করেছিল, যা প্রেক্ষাপট হিসাবে পাওয়া গেছিল। সেটা কোথায় হয়েছিল? সেটা একটা কুয়োর ধারে হয়েছিল, এবং কোন কুয়োর ধারে? সেটা হয়েছিল যে কেচকি বাংলোর কুয়োর ধারে। তাহলে অপশন নাম্বার 3। যাদের অসুবিধা হচ্ছে তারা আরেকবার গদ্যটি পড়ে নেবেন। সঙ্গমস্থল এর অর্থ কি? এর অর্থ আমরা সবাই জানি, যেখানে হচ্ছে মিলনস্থল। সঙ্গমস্থল মানে মিলনস্থল। মোহনা আর সঙ্গমস্থলের মধ্যে ডিফারেন্স কি? মোহনা মানে যেখানে নদী সমুদ্রের সাথে মিশছে, আর মিলনস্থল বা সঙ্গমস্থল হচ্ছে যেখানে দুটো নদী মিশছে। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা এটা আরও ভালো করে বলতে পারবে।
এরপর আমরা দেখে নেব 136 থেকে, যেটা হচ্ছে পেডাগোগির প্রশ্ন। 136, যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন ও অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদান অনুমোদন করে সেটি কি? অনলাইন বলেছে, সেটা পাঠ্য বই, রেলের টিকিট, টেলিভিশন নাকি ছোট প্যাড? তাহলে এটার অপশন নাম্বার হচ্ছে 4, এটা আমরা সবাই জানি। গঠনমূলক মূল্যায়ন কোন উপাদানটি আদর্শ নয়? প্রদত্ত কার্য, কাগজ পেন্সিল, প্রকল্প নাকি শ্রেণী উপস্থাপনা? তাহলে গঠনমূলক মূল্যায়ন করছি, সেখানে কোনটি আদর্শ নয়? সেটা হচ্ছে কাগজ আর পেন্সিলের পরীক্ষা, এটা কিন্তু আদর্শ একদমই নয়। তাহলে অপশন নাম্বার হচ্ছে 2। এরপরে হচ্ছে 138, যেখানে বলা হচ্ছে ভাষা শিক্ষণে প্রাত্যহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে কি বলা হয়? ভাষা শিক্ষণে প্রাত্যহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বাস্তব উপাদান বলা হয়, শিক্ষণ উপাদান বলা হয়, ভাষা সম্পর্কিত খেলাধুলা বলা হয় নাকি পাঠ বলা হয়? তাহলে একে কি বলা হয়? ভাষা শিক্ষণে প্রাত্যহিক জীবনভিত্তিক যে বস্তুর ব্যবহার, তাকে আমরা অপশন নাম্বার 2 বা ভাষা সম্পর্কিত খেলাধুলা বলে থাকি। 139, শিক্ষানীতিতে ত্রিভাষা নীতি ভারতীয় ভাষা কিসের বিকাশে সাধন করেছে? এটা আমরা সবাই জানি, মাতৃভাষা যে সেটা কি, সেটা হচ্ছে বহু ভাষা ভিত্তিক যে নির্ভরতা, সেটাকেই কিন্তু বিকাশ সাধন করেছে। এরপরে 140, দেখুন আবার টপ ডাউন এসেছে, টপ ডাউন, আর এটা হচ্ছে টপ ডাউন আর এটা হচ্ছে বটম আপ। তাহলে এখানে কি বলেছে? কোনটি সত্য নয় বলেছে। শ্রোতা তাদের পূর্ব জ্ঞানকে ভরসা করে, একদম ঠিক। উদ্দিষ্ট অর্থ সম্পর্কেও শ্রোতা অনুমান করে নেয় আগে থেকে, এটাও ঠিক। শ্রোতারা বিশ্ব সংক্রান্ত জ্ঞানের ব্যবহার করে, এটাও ঠিক। শ্রোতারা প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন না, প্রতিটি শব্দের অর্থ কিন্তু বোঝা প্রয়োজন নয়, তাহলে এটি হচ্ছে অসত্য। 141, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। 142, যদি তুমি তোমার সহকর্মী বন্ধুকে ইমেল করেছো, তুমি তোমার লেখা ইমেলটির ধরন চিহ্নিত করো, সেটা অপ্রথা অনুসারী, প্রথা অনুসারী, ব্যবসায়িক নাকি যোগাযোগ সংক্রান্ত? এটা আমরা সবাই জানি, যখন আমরা সহকর্মী বন্ধুকে মেল করছি সেটা হচ্ছে অপ্রথা অনুসারী, সেটাকেই বলা হয়ে থাকে। 143, শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণই মূল্যায়ন চলতে থাকে, শিক্ষার্থীর শিখন এবং বোধের বিশ্লেষণ, এটিকে কি বলা হয়? এটিকে আমরা কি বলি? এটাকে আমরা বলি শিখনের জন্য মূল্যায়ন। এটা কিন্তু আমি পড়িয়েছি, এটা আপনারা মূল্যায়নের যে নোটসটা আছে সেখানে আরও ভালো করে দেখতে পারবেন। এরপর হচ্ছে 144, দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হলো স্বাস্থ্যই সম্পদ। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন এবং প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বললেন। তার পাঠের উদ্দেশ্য কী ছিল? স্বাস্থ্য সম্পর্কিত পাঠটি শোনা, শিক্ষার্থীদের কোনো প্রকল্পে ব্যস্ত রাখা, ধারণা বিশ্লেষণে শোভনযোগ্য করে তোলা বা স্বাস্থ্য এবং সম্পদ সম্পর্কিত পাঠটিকে মুখস্থ করানো। তো আমরা যদি আরেকবার পড়ি, তিনি একটি অডিও বাজিয়েছিলেন যার বিষয় ছিল স্বাস্থ্যই সম্পদ। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠাও সকলকে দিয়েছিলেন এবং প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছিলেন। তার উদ্দেশ্য কী ছিল? এর মধ্যে যেটি অপশান নাম্বার 4, সেটা কখনোই নয়, কেন মুখস্থ করা কখনোই সঠিক অ্যান্সার নয়। তাহলে আমাদের 144 এর সঠিক অ্যান্সার কি হচ্ছে? ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলায়। ধারণা বিশ্লেষণ, দেখুন স্বাস্থ্য সম্পর্কিত পাঠটি শোনা, এটাও ঠিক আছে। প্রকল্পে ব্যস্ত রাখা, এটা কিন্তু ঠিক নয়। আর মুখস্থ করা, এটাও কিন্তু ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? সেটা হচ্ছে অপশান নাম্বার 3, ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলায়। 145 নম্বর, ভাষা শিখনে ভ্রান্তি সংক্রান্ত কোনটি সত্য নয়? ভ্রান্তি ভাষা শিখন পদ্ধতিকে বাধা দেয়, একদমই নয়, তাহলে এটাই হচ্ছে সত্য নয়। বাকি অপশানগুলো আমরা দেখব। ভ্রান্তি সর্বদা খারাপ নয়, এটি শিখনে সাহায্য করে, ঠিক। শিখন পদ্ধতির অন্যতম তাৎপর্যপূর্ণ দিক, এটাও ঠিক। দ্বিতীয় ভাষা অর্জন পদ্ধতি বুঝতে সাহায্য করে, এটাও কিন্তু ঠিক। আমরা সবসময় মনে রাখবো যেটা ভুল সেটা হচ্ছে শেখার পথেরই একটি সিঁড়ি হচ্ছে ভুল, ভুল কখনোই কোনো বাধা নয়। 146, ভাষা শিক্ষায় সৃজনশীলতা কি?
4টি অপশন দেওয়া রয়েছে। ফার্স্ট অপশন উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য, যেটি বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমোদন করে। একদম ঠিক। কিছু বোঝার জন্য বিভিন্ন বিষয় থেকে উপাদানগুলি একত্রিত করা, না এটা নয়। শিক্ষণের নতুন পদ্ধতি ব্যবহার করে শ্রেণীকক্ষ কার্যক্রমও নয়। সংযোগকারী ভাষা শিক্ষণ ব্যবহার করে শ্রেণীকক্ষের উপাদানও নয়। এটা হচ্ছে বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমোদন করে। 147 ভাষার দিকে শিক্ষার্থীর প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হলো প্রমাণ যাতে শিক্ষণের স্থান নির্দেশিত হয়। এটি কিসের মানে কোন তত্ত্বের দ্বারা এটা বোঝাচ্ছে? এটা আচরণবাদী বা মানবতাবাদী নয়, এটা হচ্ছে জ্ঞানাত্মকবাদী দ্বারা, মানে জ্ঞান তত্ত্ব যেটা, সেটার দ্বারাই এটা বোঝা যায় যে ভুল একটা মানে সিঁড়ি আর কি শেখার পথের। 148 নিচের কোন বিবৃতিটি ঠিক? আচ্ছা, এখান থেকেও কিন্তু আছে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা থেকে। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, দুবারে ডিসগ্রাফিয়া দিয়েছে আর ডিসলেক্সিয়াও দুবার দিয়েছে। আমরা জানি এই যে ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লিখন বিশৃঙ্খলা। এই যে ডিসগ্রাফিয়া দেওয়া আছে এটা কিন্তু লিখন বিশৃঙ্খলা, যেটা কিন্তু ঠিক। আর ডিসলেক্সিয়া যেটা, সেটা এই যে ডিসগ্রাফিয়া একটি পঠন বিশৃঙ্খলা, এটাও ভুল। ডিসলেক্সিয়া একটি লিখন বিশৃঙ্খলা, এটাও কিন্তু ভুল। তাহলে ঠিক কোনটা? ঠিক হচ্ছে অপশন নাম্বার 2, ডিসগ্রাফিয়া একটি লিখন বিশৃঙ্খলা। পরের প্রশ্ন হচ্ছে, সরকারি বিদ্যালয়ে একজন শিক্ষিকারী তার দৃশ্যযন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে সপ্তম শ্রেণীতে ইংরেজি শিক্ষণের জন্য তাহলে এটি কোন আদর্শটি তিনি প্রয়োগ করছেন? তিনি কি করছেন? সহজাত পদ্ধতির আদর্শ নিচ্ছেন। অনুশীলন বা অভ্যাস তো তিনি করাচ্ছেন না। তিনি কি করাচ্ছেন? দেখুন, দৃশ্যযন্ত্র, ভাষা সংক্রান্ত খেলাও ব্যবহার করছেন, মানে উৎসাহ এবং আগ্রহের আদর্শকে তিনি বেছে নিয়েছেন। যখন কোনো ছোট গল্পে জীবজন্তুগুলি প্রধান চরিত্র হয় এবং একটি জোরালো নীতি শেখায়, তখন সেটাকে কি বলা হয়? আমরা ছোট থেকেই পড়ি ঈশপের গল্প বা ঈশপের উপকথা। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ফেবেল বা উপকথা। আমরা সবাই প্রায় ছোটোবেলায় লাইব্রেরিতে বা গল্প ক্লাসে ঈশপের উপকথা বলেছি, যেখানে কিন্তু ছোট ছোট জীবজন্তুগুলি ছিল প্রধান চরিত্র। তাহলে এর উত্তর হচ্ছে অপশন নম্বর 2। তাহলে এরপরেও যদি আপনাদের কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।